যে লোকটা ফাইন্যান্সিয়াল এডুকেশন আছে উনিও তো ও যদি মার্জিন অ্যাকাউন্ট করে ওনার টাকাও তো এখানে রিস্কে পড়ে যাচ্ছে। 2009 সালে এখানে মার্কেট মানে সূচক যেটা সেটা ছিল 9,000-এর কাছাকাছি বা 10 আচ্ছা, এখন আসছে 5,000, অর্থাৎ 4,000 পয়েন্ট নাই। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ঠিক এই 15 বছরে অন্তত 100 কোম্পানি কিন্তু মার্কেটে ঢুকছে বা তার বেশি হতে পারে। একই সঙ্গে শুধু কোম্পানি ঢুকছে ব্যাপার না, আরো অনেক বেশি ইনজেক্ট হয়েছে বিভিন্ন পথে। সেখানে সূচক তো যদি স্থির থাকে তাও বাড়ার কথা, মানে কোনো কিছু হলো না তাতেও কিন্তু সূচক বাড়ার কথা নয়, প্লাস হওয়ার কথা। আমি বুঝতে পারছি আপনার কোশ্চেনটা, আপনি বলার চেষ্টা করছেন যে এখানে 9,000 ছিল, এটা এখন 5,200, হুইচ ইজ 3,800 দেখাচ্ছে। আসলে এটা 3,800 না, আরো বেশি, বিকজ বাই দিস টাইম অনেকগুলো কোম্পানি এখানে ইনলিস্টেড হয়েছে। বিষয়টা ওরকম বেশ সহজ ভাবে বলা যাবে না, কারণটা কি এখানে কিছু অ্যালগরিদম আছে। অ্যালগরিদম হচ্ছে একটা কোম্পানি যখন মার্কেটে লিস্টেড হয় তখন লিস্টেড হওয়ার পর সাথে সাথে এটা ইন্ডেক্সে ঢুকে না। 10 টাকা শেয়ার হঠাৎ করে যখন 90 টাকা হয়ে যায়, এই যে 80 টাকা বেড়েছে, ওই 80 টাকার কোনো রিফ্লেকশন আপনি ইন্ডেক্সে পাওয়া যাবে না। সেটা ঠিক, একটা সার্টেন টাইমের পরে গিয়ে যখন এটা স্টেবল হয়, এটা পৃথিবীর এক এক জুরিসডিকশনে এক একটা টাইম দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে যেটা ইনক্রিজ বা ডিক্রিজ করেছে সেটার ইমপ্যাক্ট আপনার এখানে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি ওই জায়গায় যাচ্ছি না। ডিমান্ড সাপ্লাই, যে এখন ডিমান্ড নাই, সো এখন যদি নতুন কোম্পানি আসে এই হবে সে হবে, এগুলো আমাদের মার্কেটে এগুলো বলে, ইনভেস্টররা এগুলো বলে। আমরা শুধু রেগুলেটরে বলি, ওই ইনভেস্টর সাইডটা বলতে গেলে আমার 2-3 ঘন্টা লাগবে। না আছে এডুকেশন, না আছে কিচ্ছু, রিউমার বেস ট্রেড করে, জমি কেনার সময় এক ধরনের ডিউ ডিলিজেন্স শো করে, আর মতিঝিল এসে আরেক ধরনের বিহেভিয়ার করে, যেটা আমরা ফাইন্যান্সে বিহেভিয়ার ফাইন্যান্স আমরা পড়াই। ওইটা নিয়ে কথা, ওইটার অবস্থা আরো খারাপ। মানে প্রত্যেকটা জায়গায় তো প্রবলেম। এর মধ্যে ইনভেস্টর যে জায়গাটা, ওই জায়গাটা সবচেয়ে বেশি প্রবলেম আমাদের স্টক মার্কেটে। মিছিল করে নাকি পৃথিবীর কোথাও আপনি ইন্ডেক্স পড়লে? আমাদের এখানে মিছিল করে, কোনো কিছু লিখে দেখবেন যে মতিঝিল লিগে মিছিল নেমে গেছে। যাই হোক, এটা বললে আবার আমাকে বকাবকি করবে। আপনি আসেন, গ্রামীণ ফোন যখন আসবে বলছিল, গ্রামীণ ফোন আসার আগে তখন ইন্ডেক্স ছিল 2,800। আচ্ছা, গ্রামীণ ফোন আসবে করে ইন্ডেক্স নিয়ে গেছে 3,600, যে ভেরি গুড কোম্পানি ইজ কামিং। আসার পরে ইন্ডেক্স হয়ে গেছে 4,000। তারপর নতুন গভর্নমেন্ট ওই যে 2008 সাল ইলেকশনের পরে আসলো, আসার পরে আপনার ওই যে ইয়েটা হলো, তারপর আস্তে আস্তে এটাকে ম্যানিপুলেট করে এটা হওয়ার কথা ছিল 9,000, কিন্তু বাংলাদেশে ইন্ডেক্স ওই সময় হওয়ার কথা না, ওইটাকে টেনে নিয়ে গেছে। হয় কি স্টক মার্কেট, আমি বলি আপনাকে যদি আমি এখান থেকে ছেড়ে দিই না, এখান থেকে যদি আপনি ছেড়ে দিই, নিচের জায়গাটা যদি একটু সফট থাকে, আপনি হয়তো 2 ইঞ্চি নিচে যাবেন। কিন্তু আপনাকে যদি উপর থেকে ফেলি না, কারণ প্রতি সেকেন্ডে আপনার 10 মিটার স্পিড বাড়ে একটা মানুষ একটা ইয়াতে পড়তে গেলে, ফিজিক্সে বলে। তো আপনি যখন 9,000-এ উঠিয়েছেন, এর ফলে কি হয়েছে জানেন? ওখান থেকে যখন পড়ার কথা ছিল আপনার 6,000-এ, কিন্তু আপনি নেমে চলে আসেন 3,600-তে। ওই যে আপনি অনেক উঠিয়েছেন, কিন্তু এটা ফিজিক্স ছাড়া এটার মধ্যে আবার একটা ম্যাথমেটিক্স আছে। সেই ম্যাথমেটিক্সটা কি, এই যে সাইফুল ভাইরা কি করে, 1:1 লোন দেয়। কারণ না দিলে আবার ওনাদের ব্রোকারে আমরা যাব না, বিনিয়োগকারে যাব না, যেখানে দিবে সেখানে যাব। তো ওনারা যখন 1:1 লোন দেয়, এখন 9,000 ইন্ডেক্সে গিয়ে যখন আপনি 1:1 লোন নিছেন, যখনই মার্কেট 6,000 বা আপনার ভাগ্য খারাপ বলে 7,000 আসছে পরে দেখা গেছে আপনার এখানে আপনি মার্জিন কল খেয়ে বসে আছেন, তখন তো ফোর্স সেল হয়েছে। তো ওই 5,000 থেকে পরে যে 3,600 পর্যন্ত আসছে, ওই 1,400 ইন্ডেক্স পড়ছে, আমরা দেখছি এটা হচ্ছে ডিউ টু ফোর্স সেল। গত কমিশন যে ছিল শিবির ওনাদের যে কমিশন ছিল, ওখানে কিন্তু আপনার ফোর্স সেল জাস্ট স্টার্ট হয়েছিল 4,800, তো 4,800, 4,600, 4,400 এগুলো কিন্তু আমরা দেখছি, ঠিক আছে। কোভিডের পরে কিন্তু, এটা কোভিড না, কিন্তু কোভিডের পরেও কিন্তু হয়েছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে এই মার্জিনের কারণে, ঠিক আছে। আপনাকে নতুন কোম্পানি আনতে হবে, নতুন ক্যাপিটাল মার্কেটের দরকারটা কি? আপনি যদি নতুন কোম্পানি না আনেন তাহলে কি হয়ে যাবেন? তাহলে কি হবে? ওই যে 3 কার্ড খেলে না মানুষজন, আমরা ইউনিভার্সিটিতে খেলতাম, তো 3 কার্ড আপনি যদি খেলেন, মনে করেন ফর এক্সাম্পল আমার কাছে 100 টাকা, আপনার কাছে 100 টাকা, ওনার কাছে 100 টাকা, 3 জন খেললাম সন্ধ্যা, মানে 3 জন যদি আমরা খুব ভেরি ক্লোজ ফ্রেন্ড হই এবং ডিসিশনে যাই হোক, আমরা খেলার পরে খাওয়া দাওয়া করবো, হয় আমার কাছে 300 থাকবে, আপনার দুজনের কাছে 0 থাকবে, অথবা আপনার কাছে 300 থাকবে, আমার কাছে 0 থাকবে। তো নতুন কোম্পানি না আসলে আপনার ঘটনা তো এটাই ঘটবে, আমার টাকা ওনার পকেটে যাবে, অথবা ওনার টাকা আমার পকেটে আসবে, প্রোভাইডেড দ্যাট যদি কোম্পানি গ্রোথ থাকে। এখন গ্রোথ আছে কয়টা কোম্পানি আপনি আমাকে বলেন, যেটা আপনার আমাদের যে তথাকথিত আমাদের যে সঞ্চয়পত্র যেটা আছে, ওটাকে বিট করতে পারে? কয়টা কোম্পানি আছে এরকম গ্রোথ করতে পারে, আপনি আমার বলেন। সো এটা কিন্তু আরেকটা অ্যালার্মিং ওনাদের জন্য, যে যারা স্টক মার্কেটে যারা বিজনেস করে,
ওটাকে আপনার বিট করতে হবে। গভর্নমেন্ট তো ওখানে 50 লাখ টাকা দিয়ে রেখেছে, গভর্নমেন্ট কিন্তু 50 লাখ টাকা দিয়ে রেখেছে পার ইয়েতে, যে আপনি ওখানে ইনভেস্ট করতে পারবেন। এবং রেটটা এবার গভর্নমেন্ট একটু কমানোর চেষ্টা করছিল, কিন্তু গভর্নমেন্ট পরে কমায় নাই, তাও সেটা কিন্তু এখন নিয়ার অ্যাবাউট 10%। এখন 10%কে বিট করতে পারে, আপনি কয়টা স্টক পাবেন? আবার ওখানে রিস্ক আছে, এখানে তো রিস্ক আছে, সঞ্চয়পত্র তো রিস্ক নাই, বিকজ গভর্নমেন্ট ইনস্ট্রুমেন্ট রয়েছে জিরো রিস্ক। গভর্নমেন্ট ক্যান রিপ্রিন্ট দ্য মানি অ্যান্ড গভর্নমেন্ট ডিফল্ট করে না। সো প্রবলেম অনেকগুলো এখানে আছে। শুধুমাত্র আপনার রেগুলেটরের কথা আমি বলেছি, রেগুলেটরের পরে তো আমি ইন্টারমিডিয়েটের কথা বললে তো এখন তো মন খারাপ হবে। যতগুলো ইন্টারমিডিয়েট বডি এখানে আছে, মার্চেন্ট ব্যাংক বলেন, ইস্যু ম্যানেজার বলেন, ইভেন ক্রেডিট রেটিং বলেন, অডিটর বলেন, বাংলাদেশে এগুলো জরিমানা হয় না, কিছু হয় না। আর্থার অ্যান্ডারসনের কেসের পরে তো 10 বছর জেল হয়েছে, এবং আমি ওদের নিউ ইয়র্কে ওদের গিয়েছিলাম, ওদের অফিসে, ওই অফিস তো বন্ধ, ওই অডিট ফার্ম বন্ধ করে দিয়েছে, 10 বছরের জেল হয়েছে। বাংলাদেশে কয়জন আপনার হয়েছে, কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা দেখলেই বুঝি যে কোন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ম্যানিপুলেটেড আর কোনটা না। আমরা তো মার্কেটে যেহেতু আমরা থাকি, আমরা তো আগেই জানি যে তার ইপিএস এরকম আসবে, উল্টাপাল্টা শুনি, এইগুলো কিন্তু কোনো মার্কেটে শুনতে পাবে না। এবং দেখা যায় মাঝে মাঝে এগুলো মিলেও যায়, আনফর্চুনেটলি, বুঝতে পারছেন? যা শুনি এগুলো তো এখানে অন এয়ারে বলা যাবে না, এগুলো আপনিও শুনেন, আমিও শুনি বাংলাদেশ স্টক মার্কেটে কি হয়। এবং এগুলো ক্ষুদ্র বিনিয়োগকারী যে বলতেছেন না, ক্ষুদ্র বিনিয়োগকারী, ওনারা রাগ করবেন অনেস্টলি স্পিকিং, বুঝছেন? এই উইদাউট এডুকেশন এই যে ওনারা যে টাকাগুলো নিয়ে যে মার্কেটে চলে আসে, মতিঝিল চলে আসে, এটা কি জাস্টিফাইড অ্যাট অল? আমরা অনেক চেষ্টা করেছিলাম, আমরা যখন ওই ক্যাপিটাল মার্কেটের এডুকেশন ইনস্টিটিউটে কাজ করছিলাম, তখন আমরা বলছিলাম যে একটা বিও অ্যাকাউন্ট ওপেন করার আগে দে শুড হ্যাভ সাম সর্ট অফ নলেজ, কোনো কিছু করা যায় কিনা, একটা এক্সাম নেওয়া যায় কিনা। কিন্তু এটা আবার মার্কেট ইন্টারমিডিয়েট ওখান থেকে আবার আপত্তি আসে, না তাহলে তো আমাদের মার্কেটে কেউ আসবেই না, কিছু না। আমরা চেয়েছিলাম আর কি যে একটা বিও অ্যাকাউন্ট ওপেন করার আগে দে শুড সিট অন এক্সাম, যে তারা ফাইন্যান্সিয়াল মার্কেট বুঝে কিনা, ফাইন্যান্সিয়াল লিটারেসিটা আছে কিনা। 4টা কোশ্চেন করলেই না ফাইন্যান্সিয়াল লিটারেসি সম্পর্কে আইডিয়া পাওয়া যায়, এটা একবার ওয়ার্ল্ড এস্টাবলিশড। প্রস্তাব করেছিলেন যে কেউ হচ্ছে বিও অ্যাকাউন্ট, আপনি ইফ ইউ ওয়ান্ট টু ওপেন এ বিও অ্যাকাউন্ট, ইউ শুড হ্যাভ মানে বেসিক ফাইন্যান্সিয়াল লিটারেসি ইউ শুড হ্যাভ। এবং এটাকে জাস্টিফাই করে করবে, হ্যাঁ কিভাবে জাস্টিফাই করবে? আমি তাকে যে কোনো এক্সাম, অনলাইন এক্সাম হতে পারে, আমি 4টা বেসিসের উপরে, 4টা পয়েন্টের উপর, এটা এস্টাবলিশ থিওরি। আন্না মারিয়া লুসার্ডি, যে ভদ্রমহিলা এই ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি কাজ করেছেন, ওনার 4টা এরিয়াতে ওনার কিছু কোশ্চেন আছে। ওই কোশ্চেন থেকে আপনি পরীক্ষা নেবেন, পরীক্ষা নিয়ে যারা পাস করবে তাদেরকে বিয়ে করতে। এটা কি ব্রোকারেজ হাউসগুলো, এটা ব্রোকারেজ হাউসরা যদি ওনারা যদি পারে তাহলে তারও বেটার, তাহলে তারও এডুকেশন ইনস্টিটিউটগুলো করতে হয় না, ওনারাও করতে পারে। কারণ এটা করলে সুবিধা হয় কি জানেন, এটা ওনাদেরও বেটার। কারণ যে লোকটা ফাইন্যান্সিয়াল এডুকেশন আছে উনিও তো ও যদি মার্জিন অ্যাকাউন্ট করে, ওনার টাকাও তো এখানে রিস্কি পড়ে যাচ্ছে।